আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তার মানে কি আমরা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন? বাংলাদেশ কি তাহলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সেনাবাহিনী কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ার সাথে? তার মানে কি আমরা সামনে একটা যুদ্ধ দেখবো? আমাদের কাছে কি আছে যে আমরা এই যুদ্ধ করব? না, রাশেদ হায়দার ভাই, ভারত কি আমাদেরকে কি কোনো হুমকি দিয়েছে এই গত 14 মাস বা 15 মাসের মধ্যে যে বাংলাদেশকে এই করব সেই করব? ভারত হ্যাঁ, কি কোনো হুমকি দিয়েছে? ভারত হুমকি দিয়েছে কিরকম জানেন? ভারতের ওই যে বিজেপির এক নেতা আছে কলকাতাতে, ও এখনো এমপি হতে পারেনি জীবনে। ও বহুবার, ও গত 14 মাসে 1000 বার, মানে ওই যে যখনই আপনার এই গত আগস্ট মাসে যখন যে আমাদের সাবেক সেনা কর্মকর্তা বুড়া বুড়ারা যারা বলছিল যে 1 ঘন্টায় দিল্লি দখল করবে, এরপরে ইন্ডিয়ার কিছু চ্যানেল কিছু লোক বলছিল, কিন্তু সরকারি ভাবে কেউ বলে নাই। যেমন আমাদের তাহের সাহেব যেটা বললাম, আপনি আমেরিকাতে যাই বলছে, এরকম লোকজন বলছে, কিন্তু এটা সরকারি ভাবে না। কিন্তু আজকে যিনি বললেন, উনি তো সরকারের বিশাল সরকারের সবচেয়ে বড় কর্মকর্তা, তাহলে উনি বললেন কিভাবে? এবং শুধু উনি না, এছাড়াও আপনার বিএনপির আরো এক রাশেদ হায়দার ভাই, তাহলে তো আমাদের কপাল খুলে গেল, আমরা গাজওয়াতুল হিন্দ করে ভারত দখল করে ফেলবো। এটা তো আমাদের জন্য ভালো। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখাইছিলেন ওখানে বলা আছে তো, এই প্রথম ভিডিওটাতে ওখানে শেষ অংশে বলা আছে, এটা বিশাল ভিডিও, গাজওয়াতুল হিন্দ হয়ে তারা যাবে। এই যে ধরেন আপনার হাফিজ উদ্দিন আহমেদ, সদস্য স্থায়ী কমিটি বিএনপির, উনিও বলতেছেন যে সেনাবাহিনীতে পরিণত করবো। ভাই এগুলা কি? আপনারা তো আসলে এটা হচ্ছে যুদ্ধ লাগানোর একটা পরিকল্পনা, যেটা আমি বলবো যে এটা পাকিস্তান সমর্থিত আইএস গোষ্ঠী এটা করাচ্ছে, যেটা যুদ্ধ লাগাও বাংলাদেশ ইন্ডিয়া। হোক না, আমরা 54 বছর তো কারোর সাথে যুদ্ধ করি নাই, এবার একটু ভারতের সাথে যুদ্ধ টুদ্ধ করি। মোটামুটি আমাদের এই যে বেকার খাচ্ছে আমাদের সেনাবাহিনী, ওরা ওই টাকাটা উসুল করে নি, সমস্যা নেই। মাসুদ ভাই, কথাটা যুদ্ধে না, ঠিক আছে, আমিও বলি ঠিক আছে ভারতের সাথে আমি যুদ্ধে যাব, যুদ্ধ করব, কিন্তু ভাই ভারতের সাথে যুদ্ধে তো আমি সম্মুখ সমরত যাইতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমাদের সোলজাররা রেডি হইয়া আপনার বর্ডারের কাছাকাছি যাওয়ার আগ মুহূর্তে তো বিমানে মাইরা দিবে। একটা মিসাইল মারলে সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে মিসাইল যে কোনো জায়গায় পড়বে। 3 মিনিট, সর্বোচ্চ সময় 3 মিনিট। তো বাংলাদেশের সমস্ত সেনা এবং ক্যাম্প টাকা যুদ্ধ লাগলে তো আমাদের টাকা পয়সা বা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো বাড়বে না? কিভাবে বাড়বে? কিভাবে বাড়বে? না বাড়লে আমরা যুদ্ধে যাব কেন? এখন আমরা যুদ্ধে যাবো কেন? এটাই তো পাগলামি, এটাই তো বলতেছি যে মানুষ কি বুঝতেছে না, এরা না না, যুদ্ধটা তো একটা প্রোডাকশন। মনে হচ্ছে প্রতিটা যুদ্ধ যখন হয় তখন একটা দেশ খুব সমৃদ্ধশালী হয়, যেমন পাকিস্তান এখন পৃথিবীতে অনেক ধনী একটা দেশ হয়ে গেছে না? হ্যাঁ, যেমন ইউক্রেন বহু ধনী দেশ এই মুহূর্তে, এক হ্যাঁ, সময়কার লিবিয়া এখন বহু ধনী দেশ। তো পৃথিবীর সবাই ওদেরকে জাকাত দিচ্ছে, এখন টাকা পয়সা ওদের ইরাক ধনী ঢুকছে দেশ। পড়তেছে। জাকাতের কথা যেমন ওই যে আমাদের আমির সাহেব বলছেন আমেরিকাতে দাঁড়াইয়া, যে আমি সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশকে বলেছি এখন থেকে জাকাতের সমস্ত পয়সা বাংলাদেশে আসবে। এগুলো তো হচ্ছে প্রিপ্ল্যান্ড, ওই যে জাকাতের পয়সা আপনাদের খাওয়াবে। বাংলাদেশে অবশ্য 18 কোটি মানুষ জমা হয়ে গেছে, একটা যুদ্ধ লাগলে হয়তো 4-5 কোটি মানুষ মরবে, জনসংখ্যা কমাবে। ওরা যে মৌলবাদী দেশ এটা এটা প্রমাণ করতে হবে বিশ্বের সামনে। এগুলো করার জন্যই আসলে এগুলো করা হচ্ছে। এটা আমার মনে হয় না এখন বাংলাদেশের মানুষ একদম যে না বুঝে তা না, বাংলাদেশের মানুষ অনেক রাজনৈতিক সচেতন, ওনারা সকলেই বুঝতে পারতেছে যে আসলে এরা কি করতে চাচ্ছে। এরা এই দেশটাকে এমন একটা জায়গায় নিবে ভাই, যে আমরা সব দেশের ব্যাটেল ফিল্ড হব। মানে আমাদের কাছে তখন আমেরিকা অস্ত্র বেচবে, পাকিস্তান তাদের ভাঙাচুরা যেসব অস্ত্রগুলো আছে যেগুলো চলে না ওগুলো সব আমাদের বেচবে, যে তোমরা এগুলো কিনা নাও, মারো, এগুলো মারো ইন্ডিয়াতে, যেগুলো হয়তো আমরা ঢাকা থেকে মারলে মানে রাজশাহীতে রাশেদ হায়দার ভাই, যাবে। 71-এ ভারত আমাদের পক্ষ হইয়া পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, আর এবার আমরা পাকিস্তানের পক্ষ হইয়া ভারতের সাথে যুদ্ধ করব, মানে ভারতের সাথে একদম যুদ্ধ মানে করবেন, আর ওই যে সেম আমাদের কিছু শোধ করে দিচ্ছি আর কি। না না, আমাদের কিছু পাকিস্তানের ওই ঋণ যে শোধ মুসলমান করতেছি ভাই নাকি? যেগুলো আছে আর কি, আমাদের এই যে টুপি পরা মুসলমান ভাই যেগুলো আছে, ওই যে ধরেন এই কিছু টুপি টাপা পরা হুজুর টাইপের, এরা এরা যুদ্ধ করতে যাবে, এদের কাছে কিছু নাই, ঠন ঠন, এরা নিজে, এছাড়া আর কোনো ইয়ে নাই। যেমন আপনার এখানে এখন এই যে একজন লেখছে সাদ্দাম, ও কি করবে? ও যুদ্ধে যাবে, ওর কি আছে? ওই যে ঢিলাকুলু করার ইটেগুলা মারবে নাকি ইন্ডিয়ার হ্যাঁ, ওটা দিকে? আমরা আবিষ্কার করছি তো, এই যে এই ঢিলাগুলার আবিষ্কারক তো বাংলাদেশ, এর জন্য হ্যাঁ, তো আমরা নোবেল পাইতে পারি।
কারণ হচ্ছে যে এরা এই মৌলবাদীরা এখন যৌন জিহাদ করবে, এরা এই করার জন্য, মানে দেশের যা করার তা তো শেষ। মৌলবাদীরা আরো 10 বছর এই দেশকে এইভাবে চায়, দরকারে এই দেশ ভিক্ষা করুক তাও চায়, কিন্তু তারা চায় যে একটা গ্যাঞ্জাম লাগুক, একটা যুদ্ধ হোক। মানে এটাকে গাজা না বানাইতে পারা পর্যন্ত তাদের শান্তি নেই। মোটামুটি হোক না, গাজা হইলেও তো ভালো, সারা পৃথিবীতে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবো। একদম ঠিক। জাতিসংঘ এই যে আমাদেরকে গাজায় নিয়ে মিটিং গাজায় যারা, করবে। যেমন গাজার জন্য আপনারা সবাই কান্না করেন, আর আমি গাজার নাম শুনলে আমার এদের মাবুন তিলা গাইলে ইচ্ছা করে। তার কারণ হচ্ছে যে গাজারে কেউ মারতে আসে নাই, তোমরা কেন গেছো গুটনামি করতে? এখন মাইরটা খাও, মাইর খাইতে থাকো, তোমরা মরক তোমাদের গাজাবাসী, আমার কি যায়? গাজাতে যখন ওরা আক্রমণ করলো, এরা ওই যে কি বলে, আক্রমণের পর ওরা 1400 ইসরায়েলের লোক মেরে ফেললো না, তখন আমরা 1400 বার আলহামদুলিল্লাহ বললাম, এরপর আমরা 69,000 বার ইন্নালিল্লাহ বললাম। তাহলে সমস্যা কি? এই তো সোয়াব, আলহামদুলিল্লাহ বললেও সোয়াব, ইন্নালিল্লাহ বললেও সোয়াব, দুটাতেই তো সোয়াব। এটা সব দুই দিকেই সোয়াব, যেদিকেই বলবেন বলেন সেদিকেই সোয়াব, সোয়াব আসতে থাকুক, চলুক। এটারে বলা হয় পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এরা তো আমি মনে করি যে আইএস এর এজেন্ট হিসেবে কাজ করতেছে, তারা কিন্তু বাস্তবতাটা দেখে না। কিন্তু আজকে দেখেন আফগানিস্তান কিন্তু তাদের যে একটা নদী আছে, যেটা আপনার ওদের কি জানি প্রদেশ ইয়াটা পাহাড় থেকে নামে নদীটা 400 কিলোমিটার 420 কিলোমিটার, এটা পাকিস্তানে পানি আসে, ওইটা নদীর উপর বাঁধ দিতেছে ওরা। আজকে আফগানিস্তানে কিন্তু মানে এরা যদিও যুদ্ধবিরতি চলতেছে, কিন্তু আজকে পাকিস্তানের এক মন্ত্রী কিন্তু এক বিবৃতি দিয়েছে যে কি না হইলে তারা আবার যুদ্ধে জড়ায় পড়বে, মানে বড় ধরনের যুদ্ধে জড়ায় পড়বে। তাহলে আফগানিস্তান কি নাকি হিন্দু রাষ্ট্র? সাদ্দাম ভাই কি শুনতেছেন আমার কথা? ভাইয়া মাথা মোটা কাজ করলে হবে না। মুসলমান অন্য দেশের ঠান্ডা মাথায় কথা বলেন, মাথা ব্রেন কাটার। আফগানিস্তান দেখেন, সাদ্দাম সাহেবরে বলতেছি, আফগানিস্তানের মতো দেশ পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে, তাহলে পাকিস্তানি লোকরা কত খারাপ, আর আপনারা তাদের এজেন্ট হয়ে কাজ করতেছেন। আমি মনে করি আমরা যুদ্ধ করতে যাবো, আমরা শান্তিপূর্ণ দেশ, অন্য বছরে তো আমরা যুদ্ধ করি নাই, কেউ সাথে ভারতের সাথে যুদ্ধ করার দরকার নাই তো, ভারত আমাদের কোনো ক্ষতি করে নাই। ভারত থেকে পেঁয়াজ তেল ডাল বন্ধ করে দিলে আপনার না খায় মরণ লাগবো, আপনার 150 টাকা 500 টাকায় পেঁয়াজ কিনে লাগবো, রসুন কিনে লাগবো, চাউল কিনে লাগবো 100 টাকা কেজি। এখনই মানুষকে উস্কানি দিয়া দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এই যে আপনার মসজিদ ভেঙে ফেলবে, মন্দির ভেঙে ফেলবে বললো, ভারতে 25 থেকে 30 কোটি মুসলমান আছে, 25 থেকে 30 কোটি মুসলমান আমি যতটুকু জানি সারা ভারতে। বাংলাদেশের দ্বিগুণ মুসলমান আছে ভারতে। হ্যাঁ, কয়েকটা এলাকায় তো একদম পুরাই মুসলমান অধ্যুষিত, আহমদাবাদে, যে গুজরাট, ওইসব এলাকাতে যেখানে আপনার মুসলিম এমপি হয়ে জায়গা। ইন্ডিয়া আপনার কলকাতায় কিন্তু একটা এলাকায় অনেক মুসলিম, আসামের অন্যদিকে অনেক মুসলিম। এখানে যে এই যে মসজিদ আছে, তাহলে এই মসজিদ থাকবে। আপনাদের বাংলাদেশে মন্দির ভাঙে ফেলবেন, মূর্তি ভাঙবেন। বাংলাদেশের মধ্যে এই যে মৌলবী যে কোথাও বললো, এটা তো আমাদের প্রশাসন দেখা উচিত। প্রশাসন যদি না দেখে, যেটা এখন হচ্ছে গত 14 মাসে 1 টাকার বিনিয়োগ আসেনি বিদেশ থেকে। জাপানি পত্রিকা থেকে যে রিপোর্টটা আসছে, 1 বছর আগে রিপোর্ট দিয়েছিল, 1 বছর পর আবার রিপিট দিছে। এখন কিন্তু আরো 4 মাস 3 মাস গেল, এখন কিন্তু এগুলি কিন্তু বেড়ে আসতেছে। জাপানি পত্রিকা কিন্তু মিলে যাচ্ছে নাকি? মিলে যাচ্ছে না, সবগুলো রিপোর্ট হাতে হাতে মিলে যাচ্ছে। আপনি এই যে আজকে অস্ত্র সহ যে আপনি এটা বললো, আর এই যে মৌলবী যে দুইজনে যে আপনি করলো, এগুলি কি ভিডিও সারা বিশ্বে চলে গেছে না? তাহলে সরকার যদি এগুলো না থাকে, বা সরকার যদি প্রশ্রয় দেয়, কি সরকার করবে? সরকারটা বুঝতেছে এটা, আমরা বলার কিছু নাই। ইন্ডিয়াতে 25-30 কোটি যে মুসলমান বাস করে, তাদের কি অবস্থা হবে বলেন? এই ধরনের মৌলবীর কারণে কিন্তু কয়েকবার কিন্তু আপনার আছে ভারতে, কিন্তু বাংলাদেশে কিন্তু দাঙ্গা হয়েছে, কিন্তু এই ধরনের মৌলবীর কারণে। এখন নতুন করে আবার এই দাঙ্গাবাজির পজিশন তৈরি করতেছে। নিশ্চয়ই হেডলাইন দেখে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অনেকে হয়তো অবাক হয়ে গেলেন যে আমি এটা কি বললাম, যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করে বসবে, এই ধরনের কথা। বাংলাদেশে কি এই সাহস আছে, বা বাংলাদেশ কি আসলে এটা করবে কিনা, এইটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন। আবার অনেকে হয়তো চিন্তা করছেন নাকি আমি পাগল হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেছি কিনা, যে আমি বলছি যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে। হ্যাঁ, আমি যে কথাটা বলছি
সেটার পেছনে যুক্তি আছে এবং আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি। এবং কেন মনে করি এবং কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি। প্লিজ আপনারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করুন, এতে সকলেরই বুঝার সুবিধা হবে। আমি যে জন্য আপনার বলছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে, সে আক্রমণটা কিভাবে হবে আপনারা একটু বুঝেন। আমি অন্য একটা ঘটনা বলি। আপনার ইন্ডিয়াতে পেহেলগ্রামে যে সন্ত্রাসী আক্রমণ করেছিল বা আপনার এই মুম্বাইতে হোটেল আক্রমণ করেছিল, এগুলো কি সরাসরি কি আসলে পাকিস্তান সেনাবাহিনী এসে আক্রমণ করেছিল বিমান দিয়ে, কামান দিয়ে? না, তা করেনি। পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলো এসে এখানে আক্রমণ করেছে। এরপরে দুইটা দেশের মধ্যে এই যুদ্ধ অবস্থা। কারণ পাকিস্তান সবসময় জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শেল্টার দিয়েছিল, ট্রেনিং থেকে শুরু করে সবকিছু তারাই দিয়েছিল এবং তারাই তৈরি করে এগুলোকে পাঠিয়েছিল যে যাও যে মারো, মাইরা দিলে কি হবে। আমরা তো সরাসরি মারিনি, শুধু আমি বিশ্বের বলবো যে আমাদের এখান থেকে সন্ত্রাসী গোষ্ঠী যা মারছে, যেমন আইএস যেরকম মারে বা অমুক যেরকম মারে এরকম হবে, আমরা তো এরকম করিনি। এরপরও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু দুই দেশের সাধারণ জনগণের। তো সবচেয়ে বেশি ক্ষতি সবসময় পাকিস্তানির হয়েছে, কারণ ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে, এট এ টাইম এয়ার স্ট্রাইক করে বিভিন্ন জায়গায় মেরেছে। তো এই যে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে মারানো হচ্ছে সেটার একটা নমুনা দেখেন বাংলাদেশে। এখন এই যে বাংলাদেশে গত 2 দিন ধরে দেখতেছেন ইসকন নিষিদ্ধ হওয়ার দাবিতে কেউ অস্ত্র নিয়ে সরাসরি মিছিল করছে, কেউ কেউ আবার নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়া বা ইন্ডিয়ার ইসকনকে ভেঙে ফেলা, ইন্ডিয়াকে আক্রমণ করার ব্যাপারে বলছে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের পুলিশ প্রধান উনিও বলেছে ইন্ডিয়া বাড়াবাড়ি করলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন। বিএনপির একজন নেতা, এত বড় নেতা, উনিও বলেছেন সেম কথা, একই কথা উনি। আর এর আগে তো পাকিস্তান তো অলরেডি বলেই দিয়েছে যে এইবার ইন্ডিয়াতে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করবে। পূর্ব দিক বলতে আমরা। আবার জামাতের নায়েবে আমির উনি আমেরিকা যেয়ে বলেছেন যে 50 লক্ষ সেনা রেডি, 25 লাখ আছে যারা সরাসরি যুদ্ধ করবে, বাকি 25 লাখ গেরিলা যুদ্ধ করবে এবং গজবাতুল হিন্দ করবে। এই হচ্ছে যে যখন অবস্থা, তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারবেসটা তৈরি করেছিল সেই এয়ারবেসটার উপরে খুব ভালোভাবে এখন নজর দিয়েছে চায়না। নজর দিয়েছে, চায়না এখানে এই এয়ারবেসটাকে ঠিকঠাক করে এখানে যুদ্ধ বিমান টিমান এনে রাখার কথা, স্যাটেলাইট লাগানোর কথা। মানে হচ্ছে যে তারা এখান থেকে ইন্ডিয়াকে দিকে নজর দিবে, কারণ আমাদের এই লালমনিরহাটের এই এয়ারবেসটা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে, মানে যেটা 4 মিনিটেরও কম সময়ে যে কোনো একটা বিমান লালমনিরহাট থেকে ইন্ডিয়া থেকে লালমনিরহাটে ঢুকে যেতে পারে একদম মিডল বরাবর। ইন্ডিয়ার বর্ডার থেকে 50 কিলোমিটার ভিতরেও ঢুকে যেতে পারে 4 থেকে 5 মিনিটের ভেতরে। সুতরাং এই জন্য ইন্ডিয়ার কাছে যেমন এটা সেন্সিটিভ, চায়নারও এটা দরকার, কারণ ওখানে স্যাটেলাইট থাকলে, রাডার থাকলে ওরাও দেখতে পারবে যে ইন্ডিয়া কি করতেছে না করতেছে, যেহেতু এখন সবকিছুতে স্যাটেলাইটের যুগ। এই হচ্ছে যে অবস্থা। আবার এইখানে এখন এই জায়গায় এই তেলে ঘি ঢেলেছেন হচ্ছে যে আপনার আমাদের বর্তমানের সেনাবাহিনীর কিছু লোক এবং সশস্ত্র কিছু গোষ্ঠী। আপনারা জানেন যে ইন্ডিয়ান সেনাবাহিনীর 4 জন গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন 3 দিনের সফরে। এটা গোপন রাখা হয়েছে, প্রথমে যদিও বলা হয়েছিল যে আসছেন, কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী থেকে এটা গোপন রাখা হয়েছিল, কারণ এটা নিয়ে আবার কথাবার্তা চলতেছিল। এই জন্য এরা 3 দিনের জায়গায় 4 দিন থেকেছেন এবং 4 দিন থেকে তারা সারা বাংলাদেশে 8টা ক্যাম্প চিহ্নিত করে দেখিয়ে দিয়ে গেছে এবং এমনকি তারা স্যাটেলাইট ইমেজ, সরাসরি জায়গার ফুটেজ সহ, ভিডিও ফুটেজ, ছবি সব সহ সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে গেছেন যে এইখানে আপনাদের জঙ্গি ট্রেনিং হচ্ছে। এই জঙ্গিরা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে। এটা যাইয়া আজকে 1 সপ্তাহ হয় না, এরই ভিতরে গত 2 দিন আগে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড হঠাৎ করে বাংলাদেশে আছেন এবং উনি আজকে 2 দিন ধরে বাংলাদেশে থাকছেন, ঘুরছেন। এছাড়াও তো আপনারা জানেন যে পাকিস্তানে যে আইএস আছে, আইএস বলতে আপনার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা আছে, এটা প্রায় 3,500 কর্মী বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে। এর ভিতরে 2-3টা জাহাজ আসছে, এই জাহাজে করে আসলে কি আসছে না আসছে এইটা নিয়েও ব্যাপক কথাবার্তা আছে।
আসলে তো বলা যায় না, কারণ এইসব জাহাজগুলোর কোনো চেকিং হয় না। তো চেকিং না হলে তাহলে অবৈধ জিনিস আসছে, বা হেরোইন তো আসবে না, আসলে অস্ত্রই আসবে, কারণ পাইকারা অস্ত্রই দিবে বাংলাদেশে। এটা হইতে পারে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিবে। কারণ হচ্ছে পাকিস্তানের ব্যাপার হচ্ছে যে পাকিস্তান চট্টগ্রাম অঞ্চল দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিলে তারা সেভেন সিস্টারে গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে। আবার এই দিকে যাইয়া আপনার উত্তরবঙ্গের দিকে দিলে সেখান থেকে ওই যে আপনার বাকি কলকাতা মলকাতা এইসব সাইডে একটু গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে। ইন্ডিয়াকে একটু অস্থিতিশীল করে রাখা, এতে পাকিস্তানের সুবিধা হচ্ছে যে পাকিস্তান তখন বেলুচ নিয়ে একটু মাথা ঘামাইতে পারবে, এবং কাশ্মীর নিয়ে তাদের একটু সান্ত্বনা থাকবে, কারণ ইন্ডিয়া কয় দিকে ব্যস্ত থাকবে। এদিকে আবার চায়না আছে, ইন্ডিয়ার আর একটা ভয় আছে চায়না, যদি চায়নার সাথে এখন মোটামুটি একটা নেগোজিয়েশন আছে। এদিকে আপনাদের মায়ানমারের যে বর্ডারটা চায়নার সাথে ছিল, সেই অঞ্চলটা পুরো একটা বিদ্রোহী গোষ্ঠী দখল করে ফেলেছিল। ফেলানোর পরে কি হলো, গত এক সপ্তাহ আগে আবার এমন বোম্বিং করলো চাইনিজ বিমান দিয়ে, চায়না থেকে পাওয়া বিমান, রাশিয়া থেকে পাওয়া বিমান এবং ড্রোন দিয়ে এমন ভাবে মেসাকার করলো যে এটা আবার সে সরকারি বাহিনীর হাতে চলে গেছে। সুতরাং ওই সাইড দিয়েও এটা গন্ডগোল দমন করে দিয়েছে চায়না। তার মানে চায়নার বর্ডার ক্লিয়ার করছে, কিন্তু আমাদের 270 কিলোমিটার জায়গা সেটা আমরা এখন দখল করতে পারিনি, সেটাতে আমাদের এখানে ওরাই দখল করে বসছে, সন্ত্রাসী গ্রুপগুলো। আবার আসি আপনাদের সেই কথায় যে বাংলাদেশ যে আক্রমণ করবে, দেন বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী সরাসরি আক্রমণ করবে না। এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের ভিতরে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ চালাবে। সে ইন্ডিয়াতে যখন আক্রমণ চালাবে, ধরেন যে কোনো ভাবে আক্রমণ চালালে সেটা ইন্ডিয়া তখন দেশের সার্বভৌমত্ব আক্রমণ মনে করবে, এবং তারা তখন শুরু করবে আমাদের। তা আমাদের মারলে তো ভাই আমরা 10 মিনিট টিকার মতো ক্ষমতাও আমাদের নাই। কেন নাই? ইন্ডিয়া থেকে একটা বিমান আসতে লাগবে মাত্র, যে কোনো একটা ফাইটার জেট পাঠাইতে লাগবে আমাদের 7 মিনিট, ওই যে আপনার বললাম রংপুরের ওই সাইড থেকে। এবং আর যদি আমাদের রক্ষা করার জন্য কি আসবে পাকিস্তান থেকে একটা যুদ্ধ বিমান বাংলাদেশে আসতে সর্বনিম্ন 2 ঘন্টা 35 মিনিট লাগবে। আপনার গুগল সার্চ করলে যে কেউ পেয়ে যাবে ইন্ডিয়া থেকে কতক্ষণ আর পাকিস্তান থেকে কতক্ষণ লাগবে একটা জেট ঢুকতে। কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছেন, ঢাকা থেকে কলকাতা যাইতে দেখছেন আমরা 45 মিনিটের ফ্লাইটে চলে গেছেন। শুধু একটা ফাইটার জেটে 4 গুণ স্পিডে চলে। তাহলে এবার চিন্তা করেন যে কতক্ষণের ভিতরে এসে পৌঁছাবে। এই যখন অবস্থা, যে এই অবস্থায় এর ভিতরে দেখেন মৌলবাদীদের তাণ্ডব তারা শুরু করে দিয়েছে, মানে যে যুদ্ধ তারা করতেই হবে, তারা যে কোনো উপায়ে ইন্ডিয়া দখল করবেই। এবং এদের কথা হচ্ছে ইন্ডিয়া হিন্দু, ইন্ডিয়াকে দখল করবে, মানে ইসলামী জোশে দখল করবে। ইসলামী জোশ কিন্তু যে প্যালেস্তাইনের লোকজন দেখাইছিল, ইসরায়েল কিন্তু একেবারে শোয়াই দিছে, জোর আর খাটে নাই। তো এইবারও আমাদেরকে ফালানোর চেষ্টা করতে সেটা। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে কাজ করবে। দেখ, সন্ত্রাসী গোষ্ঠী 2-3 ভাবে কাজ করতে পারে। একদম নিম্নমানের কিছু ড্রোন দিবে, যেখানে এক্সপ্লোসিভ ভরা থাকবে, 2-4-5 কিলো করে ড্রোন। এই ড্রোন গুলোকে এট এ টাইম উড়াই দিবে। যারা উড়াবে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে থাকবে, কারণ সেনাবাহিনীর পোশাক চুরি করে না, কুকি চীনের পোশাক যেরকম বাংলাদেশে বানানো হয় ওইভাবে করবে, বিভিন্ন অঞ্চল থেকে ওইভাবে করে ফেলবে। এই তার কারণ লক্ষণটা দেখছেন আপনারা, আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু কয়েকদিন আগে বলছে 8,000 লোককে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। এবং আপনারা গত 2 দিন আগে ডিবিসি চ্যানেলের সময় একটা ভিডিওতে দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়িতে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ। আমার কাছে যতটুকু খবর আছে এখানে ইন্টারভিউ হচ্ছে যে ওরা খুব দ্রুত আগামী 2 মাসের ভিতরে 2,000 নার্স তৈরি করবে, যেগুলো মহিলা এবং পুরুষ নার্স সমান তালে, 1000 পুরুষ 1000 মহিলা নার্স। এদেরকে নাকি বাংলাদেশের যে কোনো সময় গৃহযুদ্ধ লাগলে এদেরকে লাগবে, এই জন্য এই চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এবং আজকে মাহফুজ আলমও বলছে যে বাংলাদেশে 2-4 মাসের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা, এখানে যদি ইসলামী মৌলবাদীরা লাগে তাহলে এটা আরো ভয়াবহ অবস্থা হবে। সব দিক যদি চিন্তা করেন তাহলে এবার দেখেন যে কথাগুলো মিলে কিনা। এবং সবচেয়ে সহজ পাইক্যাদের দ্বারা যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপগুলোর দিয়া যে কোনো উপায়ে, রকেট লঞ্চার হোক, ড্রোন দিয়ে হোক, ড্রোন মানে হচ্ছে ছোট ড্রোন দিয়ে হোক, যে কোনো উপায়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাবে, এবং যেটার পুরো দায়িত্বটা আমাদের দেশের, আমাদের ঘাড়ের উপরে আসবে। আর আমাদের ঘাড়ের উপরে আসলে ইন্ডিয়া বিমানও লাগবে না,
ইন্ডিয়া জাস্ট বর্ডার থেকে মিসাইল ছুড়লেই আমাদের যে কোনো সেনা ক্যাম্প, যে কোনো আবাসস্থল মিসাইলের ধাক্কায় 6 মিনিটের মাথায় চুরমাচুর হয়ে যাবে, আমরা বাধা দেওয়ারও কিছু থাকবে না। সুতরাং এখন আপনারা চিন্তা করেন যে আমি যেটা বললাম আপনাদেরকে, যে ইন্ডিয়ার উপরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই কারণগুলো সব ওরা অলরেডি তৈরি করছে, যেটা আমাদের উপদেষ্টারাও বলছে। মাহফুজের মতো তথ্য উপদেষ্টা, তার কাছে তথ্য না থাকলে সেই কথা বলে না, তথ্য উপদেষ্টা উনি। ওনার কাছে যদি সিরিয়াস তথ্য না থাকে উনি জীবনে কোনোদিন বলতো না যে গৃহযুদ্ধ বাঁচবে এবং যদি মৌলবাদীরা জয়েন করে তাহলে এটা আরো ম্যাসাকার হবে। তার মানে গৃহযুদ্ধটা ওনারাই বাজাচ্ছে, ওনাদের ছত্রছায়া, পাকিস্তানের ছত্রছায়ায় ইন্ডিয়ার উপর একটা ছোট্টখাট্ট হইলো আক্রমণ করে সেটাকে লার্জ স্কেলের যুদ্ধ বাংলাদেশের সাথে বাজিয়ে দিবে। এতে পাইক্যাদের লাভ হচ্ছে যে ওই ইন্ডিয়াকে এখানে ব্যস্ত রাখা, তারা হয়তো ওইখানে কিছু করার জন্য আমাদেরকে মোহরা বানাবে। এই চলতেছে তাদের প্ল্যান। বাকি এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমার কথাগুলোর সাথে এখনকার বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে এগুলার কোনো মিল আছে কি না। ধন্যবাদ শোনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।